আজকে আমরা ক্লাস 10 এর ইংলিশ লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজ এই যে তোমাদের কবিতা বা পোয়েমটি রয়েছে এই সম্পূর্ণ কবিতাটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এবং যে রাইটিং দেওয়া আছে তার সমস্ত উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই কবিতাটির সম্পূর্ণ অর্থ তোমরা বুঝতে পারবে এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে এবং যে রাইটিং রয়েছে সমস্ত প্রশ্ন এবং রাইটিংয়ের উত্তর কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই ক্লাস 10 এর ইংলিশ লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজ। ঠিক আছে, এই যে তোমাদের কবিতা এর বাংলা এবং তার প্রশ্নের উত্তরগুলো। তো প্রথমে তোমাদের যেটা দেওয়া রয়েছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ লেখক বা কবি সম্পর্কে এবং যে পোয়েমটি আমরা পড়ব সেটার সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, সেটা আমরা প্রথমে একবার দেখে নেব। তো এখানে বলা হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 to 1998 was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death। অর্থাৎ এডওয়ার্ড জেমস টেড হিউজ, যার জন্ম হচ্ছে 1930 খ্রিস্টাব্দে, মৃত্যু 1998 খ্রিস্টাব্দে, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন ইংল্যান্ডের সভাকবি। তো দেখো, এডওয়ার্ড জেমস টেড হিউজ ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট। নোটেড মানে হচ্ছে বিখ্যাত, ইংলিশ পোয়েট মানে হচ্ছে ইংরেজ কবি ছিলেন, অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট মানে হচ্ছে সভাকবি বা রাজকবি। অফ গ্রেট ব্রিটেন মানে গ্রেট ব্রিটেনের তিনি সভাকবি ছিলেন। ফ্রম 1984 টিল হিজ ডেথ, 1984 থেকে তার মৃত্যু পর্যন্ত। টিল মানে হচ্ছে কি পর্যন্ত, আর টিল হিজ ডেথ মানে মৃত্যু পর্যন্ত। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস অফ অভিড। অর্থাৎ তার বিখ্যাত লেখাগুলির মধ্যে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম অভিড অন্যতম। এগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু লেখা। এরপর দেখো, দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রিভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি। অর্থাৎ কবিতাটি বর্ণনা করে ওক গাছের জঙ্গলে কবির অত্যাশ্চর্য অভিজ্ঞতার এবং নির্দেশ করে যে মানুষ এবং গাছপালা একই পরিবারের সদস্যদের মতো বেড়ে ওঠা উচিত। অর্থাৎ দেখো, দ্য পোয়েম ডেসক্রাইবস মানে হচ্ছে বর্ণনা করে বা বর্ণনা দেওয়া। অর্থাৎ এই যে কবিতাটি আমরা পড়বো সেই কবিতাটি আমাদের কাছে বর্ণনা করবে কীরকম, দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স মানে হচ্ছে একটা আশ্চর্যজনক একটা অভিজ্ঞতা। অফ আ ইয়াং চাইল্ড, একটা ইয়াং চাইল্ডের, ঠিক আছে, অর্থাৎ একজন যুবকের আর কি। ইন অ্যান ওক উড, একটা ওক গাছের জঙ্গলের মধ্যে তার যে একটা আশ্চর্যজনক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই এই কবিতায় বর্ণনা করা হয়েছে। অ্যান্ড ইন্ডিকেটস, এবং এটা ইন্ডিকেট করে বা নির্দেশ করে, দ্যাট হিউম্যান বিংস অর্থাৎ মানুষ, অ্যান্ড ট্রিজ মানুষ এবং গাছপালা, শুড থ্রিভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি। থ্রিভ মানে হচ্ছে একই সঙ্গে বেড়ে ওঠা আর কি, ঠিক আছে। অর্থাৎ মানুষ এবং গাছপালা একে অপরকে সহযোগিতার মাধ্যমে কিন্তু বেড়ে ওঠা উচিত, এটাই এই কবিতার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। অর্থাৎ এই কবিতাটি তীব্রভাবে আলোকপাত করে মানব জাতির কল্যাণে প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত করা কতটা প্রয়োজনীয় তার ওপর। তো ইট ফোকাসেস মানে হচ্ছে ফোকাস করা বা আলোকপাত করা, ঠিক আছে। স্ট্রংলি মানে হচ্ছে তীব্রভাবে, অর্থাৎ এই যে কবিতাটি আমরা পড়বো এই কবিতাটি তীব্রভাবে আলোকপাত করে কিসের ওপরে না, অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক পরিবেশ সেটাকে প্রোটেক্ট করা বা সুরক্ষিত করার যে প্রয়োজন, সেই প্রয়োজনীয়তার ওপরেই কিন্তু এই কবিতাটা তীব্রভাবে আলোকপাত করা হয়েছে এই কবিতাটির মধ্য দিয়ে। ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড মানে হচ্ছে মানুষ, ওয়েলফেয়ার মানে হচ্ছে মঙ্গল, অর্থাৎ মানুষের মঙ্গলের জন্য আমাদের যে প্রাকৃতিক পরিবেশ তাকে সুরক্ষিত করাটা আমাদের কতটা প্রয়োজনীয় তার উপরেই কিন্তু এই কবিতাটিতে আলোকপাত করা হয়েছে। তো দেখো, পরে আমরা যে তোমাদের মূল কবিতা রয়েছে সেটা পড়বো, তার আগে অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো চলো আমরা মূল যে কবিতা রয়েছে সেটা আবার পড়বো। তো রিড দ্য ফলোয়িং। এখানে প্রথমে বলা হচ্ছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। অর্থাৎ এখানে একবার আমি নিঃশব্দে এক ওক গাছের বনে গেছিলাম
আমি খোঁজ করছিলাম এক পুরুষ হরিণের। তো ওয়ান্স মানে হচ্ছে একবার বা একদা বা এক সময়। আই ক্রেভড ইন অ্যান ওক উড মানে হচ্ছে ওক গাছের জঙ্গলে। ক্রেভড ইন মানে হচ্ছে নিঃশব্দে যাওয়া আর কি, বা গুড়ি মেরে যাওয়া। তো নিঃশব্দে আমি একটা, কবি বলছেন আমি ওক বনের যে ওক গাছের যে জঙ্গল সেখানে নিঃশব্দে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ, এবং সেখানে আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার অল নোবেলি স্টিক অ্যান্ড র্যাগ। তো সেখানে এক বৃদ্ধ মহিলার সাথে আমার দেখা হলো, গাঁটওয়ালা লাঠি হাতে ও ছেঁড়া কাপড় পরা। তো আই মেট মানে হচ্ছে কি সাক্ষাৎ করা বা দেখা করা, অ্যান ওল্ড ওম্যান অর্থাৎ একটা বৃদ্ধ মহিলার সঙ্গে, দেয়ার মানে হচ্ছে সেখানে, অর্থাৎ সেই ওক বনের মধ্যে কবির সঙ্গে দেখা হয়েছিল কার, একজন বৃদ্ধ মহিলার। অল নোবেলি স্টিক মানে হচ্ছে লাঠি আর কি, ঠিক আছে। নোবেলি মানে হচ্ছে গাঁটযুক্ত, লাঠিতে যে গাঁটগুলো থাকে সেরকম গাঁটযুক্ত তার হাতে একটা লাঠি ছিল। অ্যান্ড র্যাগ মানে হচ্ছে ছিন্ন আর কি, এবং তার পরনে ছিল ছেঁড়া বস্ত্র বা ছেঁড়া কাপড়। হি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। অর্থাৎ তিনি বললেন আমার এই ছোট্ট থলির মধ্যে তোমার গোপন তথ্য আছে, ঠিক আছে। সি সেড মানে কি বলা, তো তিনি সি মানে হচ্ছে তিনি বললেন, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটি বললেন কবিকে কি না, আই হ্যাভ মানে কি আমার আছে, ইওর সিক্রেট মানে হচ্ছে সিক্রেট মানে গোপন, ইওর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, ইনসাইড মানে হচ্ছে ভেতরে, মাই লিটল ব্যাগ মানে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার গোপন তথ্য রয়েছে। দেন সি বিগেন টু ক্যাকেল অ্যান্ড আই বিগেন টু কোয়াক। অর্থাৎ তারপর তিনি শুরু করলেন তার খ্যাক করে হাসা এবং আমি কাঁপতে লাগলাম। তো দেন সি বিগেন মানে কি শুরু করলেন, টু ক্যাকেল মানে হচ্ছে এখানে খ্যাক করে হাসার যে আওয়াজ সেটাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড আই বিগেন টু কোয়াক, এবং কবি বলছেন এই যে মহিলাটির যে হাসি শুনে খ্যাক করে তিনি হাসতে লাগলেন সেটা শুনে আমি কিন্তু ভয়ে কাঁপতে লাগলাম। কোয়াক মানে হচ্ছে এখানে কাঁপতে লাগা, ভয়ে। He opened up her little bag and I came to his awake. তো তিনি তার ছোট্ট থলিটি খুললেন আর আমি যেন আরও সচকিত হয়ে উঠলেন। তো সি ওপেন্ড আপ মানে কি, ওপেন মানে খোলা, তিনি খুললেন কি, হার লিটল ব্যাগ তার যে ছোট্ট ব্যাগ সেটা খুললেন এই বৃদ্ধ মহিলাটি। অ্যান্ড আই কেম টু হিজ অ্যাওয়েক মানে হচ্ছে আরেকবার, অ্যাওয়েক মানে হচ্ছে এখানে মানে হচ্ছে জেগে ওঠা, কিন্তু এখানে কবি আরও সচকিত হয়ে উঠলেন, অর্থাৎ আরও একটু ভয় পেয়ে গেলেন, সেটা এখানে বোঝানো হচ্ছে। সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। অর্থাৎ উপজাতি দ্বারা পরিবেষ্টিত যারা আমার দিকে একদৃষ্টে তাকিয়ে এবং আমি একটা খুঁটিতে বাঁধা। তো সারাউন্ডেড মানে হচ্ছে কোনো কিছুকে পরিবেষ্টিত করে রাখা। বাই আ স্টেয়ারিং ট্রাইব, এখানে ট্রাইব মানে হচ্ছে একটা কোনো জাতির কথা, প্রাচীন যে জাতি সেই জাতির কথা বলা হচ্ছে। তো প্রাচীন জাতি বলতে এখানে গাছকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো সেই প্রাচীন জাতি কবিকে কী করেছে, ঘিরে রয়েছে এবং তার দিকে একদৃষ্টি, স্টেয়ারিং মানে হচ্ছে কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আর কি। অ্যান্ড মি টাইড টু আ স্টেক মানে হচ্ছে এখানে খুঁটি, আর টাইড মানে হচ্ছে শক্ত করে বাঁধা, এবং কবি বলছেন আমি একটি খুঁটিতে কিন্তু আমাকে বেঁধে ফেলা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো, দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তো তারা বললো বা ওরা বললো আমরা হলাম ওক গাছ এবং তোমার নিজের সত্যিকারের পরিবার। দে সেড অর্থাৎ দে মানে হচ্ছে তারা, সেড মানে হচ্ছে বললো, তারা বললো উই আর দ্য ওক ট্রিজ আমরা হলাম ওক গাছ, অ্যান্ড ইয়োর ওন মানে হচ্ছে নিজের, ট্রু মানে হচ্ছে প্রকৃত বা সত্যিকারের, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, এবং আমরা তোমার নিজের সত্যিকারের পরিবার। We are chopped down, we are torn up, you do not blink an eye. তো আমাদের কাটা হয়, উপড়ে ফেলা হয়, চোখের পলকও ফেলো না। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, উই আর চপড ডাউন মানে হচ্ছে গাছকে কাটা, ঠিক আছে, টুকরো করে কাটা, গাছকে কেটে ফেলা হয়। উই আর টোর্ন আপ এবং আমাদের উপড়ে ফেলা হয়, ঠিক আছে। টোর্ন মানে হচ্ছে ছেঁড়া, কিন্তু এখানে গাছকে উপড়ে ফেলার কথাই বলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই মানে তুমি চোখের পলকও ফেলানো, অর্থাৎ আমাদের যে এইভাবে কেটে ফেলা হচ্ছে, উপড়ে ফেলা হচ্ছে, তাতে তোমাদের কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ নেই, এটাই এখানে বলতে চাওয়া হচ্ছে। আনলেস ইউ মেক আ প্রমাইজ নাও ইউ আর গোয়িং টু ডাই। অর্থাৎ এখনই যদি না তুমি একটা শপথ নাও তাহলে এখন তোমার মৃত্যু নিশ্চিত। তো আনলেস মানে হচ্ছে যদি না, ইউ মেক আ প্রমাইজ মানে হচ্ছে প্রতিজ্ঞা বা শপথ, তুমি যদি এখনও একটি প্রতিজ্ঞা বা শপথ না করো এখনই, নাও ইউ আর গোয়িং টু ডাই মানে হচ্ছে কি মৃত্যু, তাহলে কিন্তু তুমি এখনই মারা যাবে, তোমার মৃত্যু এখনই নিশ্চিত রয়েছে। Whenever you see an oak tree failed, okay, swear now you will plant two.
অর্থাৎ যখনই দেখবে একটা ওক গাছ কেটে ফেলা হয়েছে শপথ করো তুমি দুটো লাগাবে। এটা এই ওক গাছগুলো বলছে, ঠিক আছে। হোয়েন এভার মানে হচ্ছে কি যখনই ইউ সি তুমি দেখবে অ্যান ওক ট্রি ফেল্ড মানে হচ্ছে এখানে কেটে ফেলার কথা বলা হচ্ছে। যখনই তুমি দেখবে একটি ওক গাছকে কেটে ফেলা হয়েছে, ওকে, সোয়ার মানে হচ্ছে কি শপথ করা বা প্রতিজ্ঞা করা। তুমি এখনই শপথ করো যে ইউ উইল প্ল্যান্ট টু, তুমি দুটো গাছ লাগাবে। একটা ওক গাছকে যদি কেটে ফেলা হয় তাহলে তুমি এখনই শপথ করো যে তুমি দুটো ওক গাছ আবার লাগাবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, অর্থাৎ যদি তুমি শপথ না করো এই ওক গাছের কালো ছাল তোমার ওপর কুঁচকে জড়িয়ে যাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আনলেস ইউ সোয়ার, আনলেস মানে যদি না তুমি শপথ করো, সোয়ার মানে হচ্ছে কি শপথ, যদি তুমি এই শপথ না করো যে একটা গাছ কাটলে দুটো গাছ তুমি লাগাবে, এরকম শপথ এখন তোমার করতে হবে। আর যদি না করো তাহলে কী হবে, দ্য ব্ল্যাক ওক বার্ক মানে হচ্ছে গাছের ছাল, এই ওক গাছের যে কালো ছাল সেই ছালগুলো কী করবে, উইল রিঙ্কেল ওভার ইউ, রিঙ্কেল মানে হচ্ছে কোঁচকানো, ঠিক আছে, তোমার ওপর এই যে ছালগুলো তোমার গায়ের ওপর কিন্তু জড়িয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়্যার ইউ ওয়ার বোর্ন বাট নেভার গ্রিউ, এবং তুমি এই ওক গাছগুলির ভিতরে আটকে থাকবে যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু আর বৃদ্ধি হয়নি। তো দেখো, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, রুট মানে হচ্ছে কি মাটিতে যেটা পুঁতে থাকে, ঠিক আছে, সেই রুট বা মূল, এবং তোমাকে এই যে ওক গাছের যে মূল সেই তার মধ্যে কিন্তু তোমাকে প্রথিত করে দেওয়া হবে, অর্থাৎ এখানে আটকে রাখা হবে যদি তুমি শপথ না করো। ওয়্যার ইউ ওয়ার বোর্ন, যেখানে তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রিউ, এবং কিন্তু সেখান থেকে তুমি আর বেড়ে উঠতে পারোনি, সেখানে তোমাকে আবার আটকে রাখা হবে। দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউস অ্যান্ড দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অর্থাৎ এই স্বপ্নই আমি দেখেছিলাম গাছের তলায়, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। তো দিস ওয়াজ মাই ড্রিম, কবি বলছেন কি এটাই হচ্ছে আমার স্বপ্ন। বেনিথ দ্য বাউস মানে হচ্ছে গাছের ডালপালা, অর্থাৎ গাছের ডালপালার নিচে, বেনিথ মানে হচ্ছে নিচে, আমি এই স্বপ্নটাই দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মানে হচ্ছে কি যেটা আমাকে বদলে দিয়েছিল বা আমাকে পরিবর্তন করে দিয়েছিল আমার জীবনকে। When I came out of the oak wood back to the human company, যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে মানুষের সংস্পর্শে আবার ফিরে এলাম। তো when মানে কি যখন, I came out মানে হচ্ছে বেরিয়ে এলাম, came out of the oak wood, যখন আমি এই ওক গাছের বন থেকে বেরিয়ে আসলাম, back to the human company, অর্থাৎ মানুষের সংস্পর্শে যখন আসলাম, ঠিক আছে, কোম্পানি মানে হচ্ছে কি কারোর সংস্পর্শে, যখন মানুষের সংস্পর্শে আসলাম তখন কি হলো, my walk was the walk of a human child but my heart was a tree, অর্থাৎ আমার হাঁটা ছিল মানুষের সন্তানের মতো কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটি গাছের। তো মাই ওয়াক মানে হচ্ছে কি হাঁটা, অর্থাৎ আমার যে হাঁটা সেটা ওয়াজ মানে ছিল, সেটা ছিল কীরকম, দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, অর্থাৎ একটা মানুষের যে শিশু সেই মানুষের সন্তানের মতো আমার হাঁটাটা ছিল। বাট কিন্তু মাই হার্ট, আমার যে হৃদয় সেটা কি হয়ে গিয়েছিল, ওয়াজ আর ট্রি, আমার হৃদয়টা একটা গাছে পরিণত হয়েছিল। তো এটা হচ্ছে তোমাদের এই কবিতা, ঠিক আছে। তো দেখো এই কবিতাটা আমরা পড়লাম পোয়েমটি, এরপর আমাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নেব। তো প্রথমে দেওয়া আছে কম্প্রিহেনশন এক্সারসাইজ, 1 নম্বরে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক অল্টারনেটিভটা এখানে বেছে নিতে হবে, ওকে, এই বাক্যগুলিকে পূর্ণ করার জন্য। নাম্বার এতে দেওয়া আছে ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর অর্থাৎ ওক গাছের জঙ্গলে প্রবেশ করার পর কবি কী খুঁজছিলেন। এখানে অপশান দেওয়া আছে গোট, রাইনোসেরাস, স্ট্যাগ না বাফেলোস। তো কবি কী খুঁজছিলেন, একটা স্ট্যাগ মানে একটা পুরুষ হরিণ খুঁজছিলেন। তো অপশান এখানে 3টা সঠিক উত্তর হবে, ঠিক আছে। স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। নাম্বার বিতে দেওয়া আছে হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ, অর্থাৎ বলা হচ্ছে যখনই একটা ওক গাছকে কেটে ফেলা হবে তখন কবিকে কটা ওক গাছ লাগাতে হবে, অবশ্যই লাগাতে হবে। দেখেন অপশান দেওয়া আছে 2, 3, 4 না 5। তো এখানে কি বলা হচ্ছে, যে কবিতাটা আমরা পড়লাম সেখানে বলা হয়েছে কি না, যখনই একটা গাছকে কেটে ফেলা হবে তখন কবিকে 2টি গাছ লাগানোর কথা বলা হয়েছে, 2টি ওক গাছ লাগানোর কথা বলা হয়েছে। তো এখানে অপশান 1 হবে সঠিক উত্তর। এরপর দেখো নাম্বার সিতে ওয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ অর্থাৎ যখন কবি ওক গাছের বন থেকে বাইরে বেরিয়ে আসলেন তখন তার হৃদয়টা কি হয়ে গিয়েছিল, ট্যাগ, এরপর রয়েছে ট্রি, হিউম্যান চাইল্ড না ওল্ড ওম্যান। তো
কবি যখন ওক গাছের বন থেকে বেরিয়ে আসলেন তখন তার হৃদয়টা হয়ে গিয়েছিল, হৃদয়টা একটা গাছে পরিণত হয়েছিল। তো অপশান 2টা সঠিক উত্তর হবে, অর্থাৎ ট্রি। পরেরটা হচ্ছে নাম্বার 2, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার। অর্থাৎ এখানে ঠিক হলে যে স্টেটমেন্টটা ঠিক তার পাশে ট্রু লিখতে হবে, আর যে স্টেটমেন্ট ভুল তার পাশে লিখতে হবে ফলস, এবং কেন ফলস বা কেন ট্রু তার সপক্ষে সেন্টেন্স বা ফ্রেজ বা ওয়ার্ডস লিখতে হবে। তো প্রথম নাম্বার এতে দেওয়া আছে কি, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেটস ইন হার ব্যাগ। অর্থাৎ এই বৃদ্ধ মহিলার কথা আমরা কবিতাটিতে পড়লাম, সেখানে বলা হয়েছে কি বৃদ্ধ মহিলার কাছে এই কবির যে গোপন তথ্য তার ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। এটা ঠিক না ভুল? এটা সঠিক। তো আমরা লিখবো ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো দেখো, সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই ব্যাগ। এটা বৃদ্ধ মহিলা বলেছিলেন যে তোমার গোপনীয় তথ্য আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে আছে, তার জন্য এটা আমাদের হবে ট্রু। নাম্বার বিতে, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন দ্য ওক ট্রিজ। অর্থাৎ এই যে ট্রি ট্রাইব মানে এই যে গাছের যে প্রজাতি, ঠিক আছে, প্রাচীন যে প্রজাতি, সেই গাছের প্রজাতিরা কবিকে বলেছিল যে ওক গাছকে কাটতে দেখে কবির খুব ভাবনা হয়। এটা ভুল তথ্য। এটা তারা কি বলেছিল যে তোমাদের কোনো ভ্রুক্ষেপই নেই যে আমাদের এইভাবে কেটে ফেলা হচ্ছে। এটা হবে ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে দেখো, উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। অর্থাৎ আমাদের কেটে ফেলা হচ্ছে, আমাদের উপড়ে ফেলা হচ্ছে, কিন্তু তোমরা তাতে তোমাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপই নেই। নাম্বার সিতে, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড। অর্থাৎ কবি কখনোই ওক গাছের বন থেকে বাইরে বেরিয়ে আসেনি। এটা ভুল তথ্য, তো ফলস লিখবো। এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ওয়েন আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি। অর্থাৎ যখন আমি ওক গাছের বন থেকে বাইরে বেরিয়ে আসলাম। এই স্টেটমেন্টগুলো কোথায় পাবে, তোমাদের যে কবিতাটা আমরা পড়লাম তার মধ্যেই কিন্তু এগুলো দেওয়া আছে। এরপর দেখো 3 নম্বর দাগে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার 1, ওয়েন ডিড দ্য পোয়েট কাম টু ইজ অ্যাওয়েক। অর্থাৎ কবি কখন দুবারের জন্য সচকিত হয়ে উঠেছিল, অর্থাৎ জেগে উঠেছিল আর কি, ঠিক আছে, বা ভয় পেয়ে গিয়েছিল এরকম। তো আমরা আনসার কী লিখবো, ওয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ দ্য পোয়েট অ্যাওয়েক টু ইজ। অর্থাৎ যখন এই বৃদ্ধ মহিলাটি তার যে ছোট্ট ব্যাগ সেটা ওপেন করেছিল বা খুলেছিল, তখন কবি দুবারের জন্য খুব সচকিত হয়ে উঠেছিল। নাম্বার বি হচ্ছে, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমাইজ। অর্থাৎ কবি যদি শপথ করতে ব্যর্থ হয়, যদি শপথ না করে, তাহলে তার কি ঘটবে এখানে বলা হয়েছে। তো আমরা আনসার কি লিখব, দ্য পোয়েট উড ডাই ইফ হি ফেল টু মেক দ্য প্রমাইজ। অর্থাৎ কবি যদি প্রমাইজ বা শপথ না করে তাহলে তিনি মারা যাবেন, এটাই বলা হয়েছে। নাম্বার সিতে, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট। অর্থাৎ কোন জিনিসটা কবিকে পরিবর্তন করে দিয়েছিল বা বদলে দিয়েছিল। এখানে আনসার লিখবে, দ্য ড্রিম অফ আ ট্রু ফ্যামিলি অল্টার্ড দ্য পোয়েট। অর্থাৎ একটা সত্যিকারের পরিবারের একটা স্বপ্ন, একটা গাছ এবং মানুষ এরা হচ্ছে একই পরিবারের, ঠিক আছে। তো সেটাই এই যে স্বপ্নটাই কবিকে পরিবর্তন বা বদলে দিয়েছিল। এরপর দেওয়া আছে কি, গ্রামার ইন ইউজ। তারপর কিছু গ্রামার দেওয়া আছে। নাম্বার 4 বলা হচ্ছে, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলোকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, রাহুল আস্কড দীপা। রাহুল দীপাকে জিজ্ঞাসা করলো, উইল ইউ গো টু স্কুল টুডে। তুমি কি আজকে স্কুলে যাবে। এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। এখানে ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে। তো ইনডাইরেক্ট স্পিচে লিখলে কী হবে, রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে। তো রাহুল দীপাকে জিজ্ঞাসা করেছিল যে সে ওই দিন স্কুলে যাবে কি না। তো এখানে দেখো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন আমাদের কনভার্ট করতে হয় তখন আমাদের এগুলোকে খেয়াল করে কিন্তু সব করতে হবে। যেমন এখানে দেখো আমরা এখানে ইফ লাগিয়েছি, ঠিক আছে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে সি উইল ছিল, এখানে উড হয়েছে, এবং এখানে টুডে ছিল, দ্যাট ডে হয়েছে, ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। নাম্বার বিতে, রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। অর্থাৎ রিতা আয়েশাকে বললো যে প্লিজ অনুগ্রহ করে আমাকে এক গ্লাস জল দাও। তো এটা আমরা কীভাবে লিখবো, রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। তার রিতা আয়েশাকে অনুরোধ করলো এক গ্লাস জল দেওয়ার জন্য।
নাম্বার সি, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল মে ইউ বি হ্যাপি। অর্থাৎ দ্য ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোকটি তাকে বললো, ছোট্ট মেয়েটিকে বললো যে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটা বলেছিল। তো আমরা কী লিখবো? দ্য ওল্ড ম্যান উইশড দ্যাট দ্য লিটল গার্ল মাইট বি হ্যাপি। অর্থাৎ বৃদ্ধ লোকটি ইচ্ছা প্রকাশ করেছিল যে মেয়েটি সুখী হোক। 5 নম্বর হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, এগুলোকে নির্দেশ অনুসারে কাজ করতে বলা হচ্ছে। নাম্বার এতে রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। অর্থাৎ রঞ্জন বলল যে রবীন্দ্রনাথের কথা কে না জানে। চেঞ্জ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে হবে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, এটাকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক সেন্টেন্সে লিখতে হবে। আমরা লিখবো, দেখো রঞ্জন সেড, রঞ্জন বলল এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। অর্থাৎ প্রত্যেকেই রবীন্দ্রনাথের নাম জানে। তো এটাই এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে যে রবীন্দ্রনাথের নাম কে না জানে। তো এটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখছি কি না, প্রত্যেকেই রবীন্দ্রনাথের নাম জানে। নাম্বার বি হচ্ছে সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। তো সঙ্গীতা তার ক্লাসের যে কোনো মেয়ের থেকে কিন্তু জোরে দৌড়াতে পারে। রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার, এখানে এই যে পজিটিভ রান রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার, এই যে ফাস্টার এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে এটা পজিটিভ ডিগ্রি লিখতে হবে। এটা কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, এটার পজিটিভ ডিগ্রি দিতে হবে, দিয়ে সেন্টেন্সটিকে আরেকবার লিখতে হবে। আমরা কীভাবে লিখবো? নো আদার গার্ল ইন দ্য ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। ওকে, এখানে দেখো রান ফাস্টার ছিল, এখানে দিচ্ছি কি ফাস্ট, ঠিক আছে। এখানে বলা হচ্ছে কি না ক্লাসে কোনো মেয়ে নেই যে হচ্ছে সঙ্গীতার মতো অত জোরে দৌড়াতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে সঙ্গীতা ক্লাসের মধ্যে সবথেকে বেশি দৌড়ায় আর কি, ঠিক আছে, এটাই। নাম্বার সিতে হচ্ছে কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। অর্থাৎ কৌশিকী তার বন্ধুকে দোষারোপ করেছিল। ব্লেমড মানে হচ্ছে দোষারোপ করা বা দোষ দেওয়া। রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য ব্লেমড, এই যে ব্লেমড এটা কিন্তু এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে ব্লেমডটাকে নাউন হিসাবে ব্যবহার করে আমাদের সেন্টেন্সটিকে লিখতে হবে। আমরা লিখছি, দেখো কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। এখানে এখানে পুট এই যে পুট ভাবটাকে এখানে বসানো হয়েছে, অর্থাৎ কৌশিকী তার বন্ধুর ওপরে দোষটা দোষারোপ করেছিল। তো এখানে এই যে ব্লেম এটা কিন্তু নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, আর এখানে এই যে ব্লেম এটা ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটিস এখানে দেওয়া আছে। তো নাম্বার 7 এখানে বলা হচ্ছে কি ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমার স্কুল একটি ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান এটা আয়োজন করতে চলেছে আর কি। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল। মনে করো তুমি তোমার স্কুলের এই স্পোর্টস ক্লাবের সেক্রেটারি। রাইট আর নোটিস, এই তোমাকে একটা নোটিস লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান। অর্থাৎ এই যে কম্পিটিশানটা হবে এই কম্পিটিশানে ছাত্রছাত্রীদের পার্টিসিপেট করার জন্য তোমাকে পার্টিসিপেট করার আহ্বান জানিয়ে তোমাকে এই নোটিশটাকে লিখতে হবে। মেনশন দ্য টাইম, ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য কম্পিটিশান। অর্থাৎ এই যে প্রতিযোগিতা হবে বা কম্পিটিশান হবে এই প্রতিযোগিতার ভেন্যু, ডেট, টাইম এগুলোকে মেনশন করতে হবে। ইওর নোটিস শুড বি কাউন্টারসাইন্ড বাই দ্য হেডমিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইয়োর স্কুল। এবং তুমি যে নোটিশটা লিখবে সেটাকে কিন্তু কাউন্টারসাইন্ড হতে হবে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসের। ওকে, তো চলো আমরা নোটিশটা কীভাবে লিখবো সেটা দেখে নিই। তো দেখো আমরা এখানে লিখছি, প্রথমে নিজের যে স্কুল সেই পুরো স্কুলের নামটা এখানে লিখবে এটা, এবং এটা ক্যাপিটাল লেটারেই কিন্তু লিখবে, ঠিক আছে, পুরোটা। তারপরে আমরা লিখছি কি নোটিশ, এই নোটিশ লেখাটাও কিন্তু ক্যাপিটাল লেটার লিখবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে ডান দিকে একটা ডেট লিখবো, যেদিনকে লিখছি সেদিনকার ডেটটা এখানটা লিখবো। তারপর আমাদের যে সাবজেক্টের উপর যে বিষয়ের উপর লিখছি আমরা সেই সাবজেক্টটা এখানটা লিখবো। তো আমাদের বিষয়টা কি ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপর আমাদের মূল বক্তব্যটা লিখবো, যেমন আমাদের বলা হয়েছে সেরকম আমাদের লিখতে হবে। তো দেখো আমরা এখানে লিখছি অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট দিস ইয়ার আওয়ার স্কুল হ্যাজ বিন given the responsibility of organizing the inter-school district sports competition। অর্থাৎ এখানে বলা হচ্ছে অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড, সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে
দ্যাট মানে যে এই বছর আমাদের স্কুলকে দেওয়া হয়েছে কি না রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে, কিসের দায়িত্ব? অফ অর্গানাইজিং দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, অর্থাৎ ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশানের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আয়োজন করার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমাদের স্কুলকে এবছর দেওয়া হয়েছে। ওকে, দ্য কম্পিটিশান উইল বি হেল্ড ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, অর্থাৎ কম্পিটিশানটা আমাদের যে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আমাদের স্কুলের যে মাঠ সেখানেই অনুষ্ঠিত হবে। বিটুইন 11 AM অ্যান্ড 5 PM, অর্থাৎ 11 থেকে 5টার মধ্যে এটা অনুষ্ঠিত হবে। অন 10/6/25, অর্থাৎ যেদিন কি আমাদের এটা হবে সেদিনকার ডেট আমরা এখানে দেবো, ঠিক আছে। দেয়ার উইল বি ডিফারেন্ট ইভেন্টস ইন দ্য স্পোর্টস, এবং এই স্পোর্টসে অনেক প্রতিযোগিতা বা অনেক খেলা এখানে থাকবে, অনেক রকম ইভেন্টস থাকবে। তো so the willing students are requested to register their names with their respective class teachers within 9/6/2025, অর্থাৎ এখানে বলা হচ্ছে সুতরাং দ্য উইলিং স্টুডেন্টস মানে হচ্ছে ইচ্ছুক ছাত্রছাত্রীদের এখানে বলা হচ্ছে। উইলিং মানে হচ্ছে যারা ইচ্ছুক আর কি, এই কম্পিটিশানে প্রতিযোগিতা করতে যারা ইচ্ছুক, ঠিক আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা আর রিকোয়েস্টেড, তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু রেজিস্টার দেয়ার নেম, তাদের যে নাম সেটাকে রেজিস্টার করার জন্য বা নথিবদ্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে উইথ দ্য রেসপেক্টিভ ক্লাস টিচার, তাদের যে ক্লাস টিচার রয়েছে সেই নিজের ক্লাস টিচারের কাছে কিন্তু এই নাম নথিভুক্ত করতে হবে। উইদিন, এখানে একটা ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে, এই ডেটের মধ্যে কিন্তু নামগুলোকে দিয়ে দিতে হবে। আ স্টুডেন্ট ক্যান কম্পিট ইন ম্যাক্সিমাম 3 ইভেন্টস, এবং একজন ছাত্র বা ছাত্রী ম্যাক্সিমাম 3টি ইভেন্টে প্রতিযোগিতা করতে পারবে, অর্থাৎ 3টি খেলায় তারা নাম দিতে পারবে। ওকে, ম্যাক্সিমাম। ফর ফার্দার ডিটেলস অল আর রিকোয়েস্টেড টু মিট দ্য স্পোর্টস টিচার অফ দ্য স্কুল, অর্থাৎ ফর ফার্দার ডিটেলস মানে হচ্ছে আরও বেশি তথ্যের জন্য বা আরও বেশি কিছু যদি তোমরা জানতে চাও এটা সম্পর্কে, তাহলে অল আর রিকোয়েস্টেড সকলকে অনুরোধ করা হচ্ছে টু মিট দ্য স্পোর্টস টিচার অফ দ্য স্কুল, অর্থাৎ স্কুলের যে আমাদের স্পোর্টস টিচার রয়েছেন, ক্রীড়া প্রতিযোগিতার যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা রয়েছেন তার সাথে দেখা করতে বা তার কাছ থেকে আরও ডিটেলস তথ্য নেওয়ার জন্য এখানে অনুরোধ করা হচ্ছে। তারপর দেখো এখানে SD লিখে স্টুডেন্ট সেক্রেটারি স্পোর্টস ক্লাব, ঠিক আছে। তারপর স্কুলের যে নাম সেই স্কুলের নামটা পুরোটা এখানে লিখতে হবে, এবং এখানে কাউন্টার সাইন্ড হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসের যে কাউন্টার সাইন বা সিগনেচার এবং স্ট্যাম্প সেটা এখানে করিয়ে নিতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই নোটিশটিকে লিখতে হবে, তো এভাবে কিন্তু নোটিশ লিখতে হয়, ঠিক আছে। তো দেখো আজকে আমরা তোমাদের তো এখানে এই যে নোটিশটা আমরা লিখলাম তার বাংলা অর্থটা কিন্তু এখানে আমরা দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু এখান থেকে এর বাংলাটা পড়ে নিতে পারো, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে, পড়ে নিলে বুঝতে পারবে বাংলাটাও, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর ইংলিশ সাবজেক্টের লেসন 4 যেটা রয়েছে দ্য মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজ, এর যে সম্পূর্ণ এই যে কবিতা তার বাংলা অর্থ সহ আমরা পড়েছি, এবং এখানে যে প্রশ্ন রয়েছে যে রাইটিংগুলো ছিল সমস্ত কিছুর যে উত্তর সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নিয়েছি, ঠিক আছে। তো তোমাদের যে বাকি যে লেসনসগুলো রয়েছে সেই লেসনগুলোর ভিডিও দেখতে চাইলে আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু বাকি লেসনের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।